আমার বৌদি রোজ আমার কাছ থেকে 1 কেজি মসুরের ডাল আনাতেন, কিন্তু সেই সময় আমি খুব অবাক হয়ে যেতাম যখন বৌদি সেই ডাল না রান্না করেই নিজের বেডরুমে নিয়ে যেতেন এবং যখন বাইরে বের হতেন তখন খোঁড়াতে খোঁড়াতে হাঁটতেন আর বলতেন যে ডাল খুব ভালো ছিল। একদিন বৌদির রহস্য জানার জন্য আমি আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন বোন খোঁড়াতে খোঁড়াতে বাইরে বের হল তখন আমার তো প্রাণই শুকিয়ে গেল। আজ শীতল বৌদি আমার কাছ থেকে 1 কেজি মসুরের ডাল আনিয়েছিলেন। আমি যেমনই সেই ডাল নিয়ে ঘরে পৌঁছালাম, বৌদি ব্যাগটি আমার কাছ থেকে নিয়ে নিলেন এবং নিজের ঘরে চলে গেলেন। আমি হতবাক হয়ে গেলাম যে বৌদির কি হল। এখনও আধ ঘণ্টাই হয়েছে হয়তো। আমার ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলেন, তার শরীর খারাপ ছিল আর আমি নিজের ঘরেই বসেছিলাম। ভাইয়াকে দেখে আমি তাড়াতাড়ি উঠে তাঁর কাছে চলে এলাম। আমার তাঁর জন্য চিন্তা হতে লাগল, কিন্তু তিনি বললেন, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। তারপর তিনি নিজের ঘরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভাইয়ার কিছু সন্দেহ হল, তাই ভাইয়া দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু ঘর থেকে বৌদির কোনো শব্দই আসছিল না। ভাইয়া আমার দিকে তাকিয়ে রাগের মাথায় জিজ্ঞেস করলেন, শীতল কোথায় আর দরজা ভিতর থেকে বন্ধ কেন? আমি ঘাবড়ে গিয়ে বললাম, ভাইয়া বৌদি তো ঘরেই আছেন, হয়তো তার চোখ লেগে গেছে, হতে পারে বৌদি আরাম করছেন। ভাই সজোরে দরজায় কড়া নাড়লেন, তারপর বললেন, শীতল দরজা খোলো, তাড়াতাড়ি করো। কিন্তু বৌদি কোনো সাড়া দিলেন না। আমি ভাইয়ার হাত ধরে তাকে বাইরে বারান্দায় নিয়ে এলাম এবং বললাম, আপনি এখানে বসুন, আমি দরজা খোলাচ্ছি। এবার আমি সজোরে দরজায় ধাক্কা দিতে লাগলাম এবং সাথে সাথে বলতে লাগলাম, বৌদি দরজা খোলো। ভাইয়া আরাম করার জন্য ঘরে এসেছেন, তার শরীরটা ঠিক নেই, কিন্তু ভেতরে এতটাই শান্তি ছিল যে কোনো নড়াচড়াও হচ্ছিল না। আমি ভাইয়ার পাশে এসে বসলাম, তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। আমি বললাম, ভাইয়া আপনি আমার ঘরে আরাম করে নিন, হতে পারে বৌদি ঘুমিয়ে পড়েছেন, নিশাও তো ঘুমোচ্ছে, তাই না? ভাইয়া না সূচক মাথা নাড়লেন এবং আমাকে বললেন, তুমি এখান থেকে যাও, তুমিও আরাম করে নাও। কিন্তু আমি ভাইয়ার পাশেই বসে রইলাম। তখনই ভাইয়ার ঘরের দরজা খুলল এবং বৌদি খোঁড়াতে খোঁড়াতে বাইরে বের হতে লাগলেন। ভাইয়া একদম রাগে ফেটে পড়ে উঠলেন এবং বৌদির ওপর চিৎকার করে বললেন, ঘর ভিতর থেকে বন্ধ কেন ছিল? তুমি কি জানো না আমি আমার 2টি নিষ্পাপ বোনকে তোমার ভরসায় রেখে কাজের জন্য বাইরে যাই? তুমি তো প্রতিদিন এই সব করো বোধহয়। তুমি আমার বোনদের নিজের বলে মনেই করনি। আমি নিজে 16 বছরের কম বয়সের এক ভীতু মেয়ে ছিলাম। ভাইয়ার রাগ দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তবুও আমি এগিয়ে গেলাম এবং বললাম, ভাইয়া আপনি ভুল ভাবছেন। বৌদি কখনো আমাদের পর মনে করেননি, তিনি মায়ের মতো আমাদের দুজনের যত্ন নেন। হয়তো আজ বৌদির শরীর খারাপ, তাই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমার কথা শুনে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজে ঘরে চলে গেলেন। বৌদির চোখে জল এসে গিয়েছিল এবং তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ধন্যবাদ স্নেহা। আমি বললাম, ধন্যবাদকে গুলি মারো, তাড়াতাড়ি চলো বৌদি, রান্নাঘরে গিয়ে ডাল রান্না করি। বৌদি এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, স্নেহা ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। বৌদি খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে চলে গেলেন। আমি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়েছিলাম যে বৌদি আমার কাছে মিথ্যা কেন বললেন যে তিনি ডাল খেয়ে নিয়েছেন, কারণ আমি নিজের চোখে দেখেছিলাম যে তিনি কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। আমি নিজের ঘরে চলে এলাম এবং পড়তে পড়তে না জানি কখন আমার চোখ লেগে গিয়েছিল। তারপর সকালে ঘাবড়ে গিয়ে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমার সাথে সাথে নিশাও জেগে গিয়েছিল। এখন আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করতে লাগলাম। আজ বৌদিও আমার কাছে খুব অস্থির আর অন্যমনস্ক বলে মনে হচ্ছিল। ভাইয়াও রান্নাঘরে চলে এসেছিলেন। এখন ভাইয়াকেও রিল্যাক্স দেখাচ্ছিল, তিনি বৌদির সাথে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। আমি এসব ভেবে সবকিছু এড়িয়ে গেলাম যে হয়তো এসবই আমার ভুল ধারণা। সকালে আমি তাড়াতাড়ি উঠে কলেজের জন্য তৈরি হয়ে গেলাম এবং ভাইয়ার সাথেই চলে গেলাম। তিনি অফিসে যাওয়ার সময় আমাকেও নিজের সাথে নিয়ে যেতেন। আমি আর নিশা একই কলেজে একসাথে পড়তাম। তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই তার ছুটি চলছিল। অন্যদিকে আমি সেকেন্ড ইয়ারে ছিলাম এবং আমার পরীক্ষার জন্য এখনও 9 মাস বাকি ছিল। কলেজ থেকে ঘরে ফেরার জন্য আমি বাসে সফর করতাম। আমি যেমনই ঘরে পৌঁছালাম, আমার মনে হলো যেন বৌদি আমার অপেক্ষাতেই বসেছিলেন। তিনি আমাকে দেখেই সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, স্নেহা তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে নাও আর আমাকে 1 কেজি মসুরের ডাল এনে দাও। তারপর তিনি নিজের ঘর থেকে টাকা আনার জন্য চলে গেলেন। বৌদির খোঁড়ানো ভাবটাও শেষ হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে বৌদির কাছে চলে এলাম।
আমি শীতল বৌদির কাছ থেকে টাকা নিয়ে 1 কেজি মসুরের ডাল নিয়ে এলাম। আজ আমি বৌদির হাতে ব্যাগটি তুলে দিয়ে বললাম, বৌদি, আজ প্লিজ ডাল ভাত বানিয়ে নেবেন। আমার বৌদির মুখের রং এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তারপর তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং ডাল নিজের ঘরে নিয়ে চলে গেলেন। আমার হঠাৎ খুব অদ্ভুত লাগল যে এমন কিভাবে হতে পারে, কাঁচা ডাল নিজের ঘরে কে নিয়ে যায়। তারপর আমি এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে এলাম এবং পড়তে লাগলাম। সন্ধ্যার সময় ভাইয়া অফিস থেকে এলেন তো আমার আর নিশার জন্য খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে এসেছিলেন। ভাইয়ার গলা শুনে বৌদিও নিজের ঘর থেকে বের হয়ে এলেন এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে আগে তো বৌদির পায়ের খোঁড়ানো ভাব শেষ হয়ে গিয়েছিল, এখন আবার কেন তিনি খোঁড়াচ্ছেন। আমার বৌদির ওপর সন্দেহ হল উনি ভাইয়াকে দেখানোর জন্য নাটক করছেন না তো। কিন্তু যখন আমি বৌদির মুখের দিকে তাকালাম তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ কষ্টে আছেন। আমি আমার চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে বদলে বৌদির কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করতে লাগলাম যে তার পায়ে কি হয়েছে, তো তিনি চুপ করে গেলেন। ভাইয়ার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন। আমি প্রায়ই রান্নাঘরে বৌদিকে সাহায্য করতাম, আজও আমি তার সাহায্যের জন্য রান্নাঘরে চলে গেলাম। আমি বললাম, বৌদি, ডাল ভাতের কথা ভেবে ভেবে খুব খিদে পাচ্ছে। বৌদি আমার দিকে খুব অদ্ভুত নজরে তাকালেন। বৌদি বলতে লাগলেন, আজ তো আমি ঘরে আলুর তরকারি বানিয়েছি, ডাল তো আমি কখন খেয়ে নিয়েছি, খুব ভালো ডাল ছিল। এসব শুনে আমি হতবাক হয়ে গেলাম। এক নিমেষে আমার মন খারাপ হয়ে গেল এবং আমি সবকিছু ছেড়ে ছুড়ে নিজের ঘরে চলে এলাম। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম, কিন্তু নিশাক দেখে আমি হঠাৎ চমকে গেলাম, কারণ সে তার পুরনো ফার্স্ট ইয়ারের বই খুলে বসেছিল। আমি তাকে বললাম যে যখন পড়ার দিন ছিল তখন তো পড়া থেকে প্রাণ বাঁচিয়ে চলতে, এখন এই পড়ার কি লাভ। আমি নিশার কাছ থেকে বই কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু সে আমার হাত ঝটকিয়ে দিল এবং ভীষণ রাগে বলল, কখনো তো আমাকে শান্তিতে থাকতে দাও, সবসময় আমার মা হওয়ার চেষ্টা করো না। তুমি আমার চেয়ে মাত্র 2 বছরের বড়, 20 বছরের নয় যে আমার সব ব্যাপারে নাক গলাতে আসবে। আমার নিশার কাছ থেকে এই ধরনের আচরণের একেবারেই আশা ছিল না। নিশা তো আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। আমি তাকে ছেড়ে ভাইয়ার কাছে এসে বসলাম। ভাইয়া আমার কাছে পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, অথচ আমার পুরো ধ্যান ছিল বৌদির পায়ের দিকে। তিনি ভাইয়ার সামনে আসা এড়িয়ে চলছিলেন এবং খুব কষ্টে চেষ্টা করছিলেন যেন খোঁড়াতে খোঁড়াতে না হাঁটেন। ভাইয়া যখন আমাকে এভাবে চিন্তায় ডুবে থাকতে দেখলেন তখন ভাবনার কারণ জিজ্ঞেস করতে লাগলেন। আমি কিছু না ভেবেচিন্তেই ভাইয়াকে বলে দিলাম যে নিশা আমার সাথে বেয়াদবি করেছে। ভাইয়া এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর তিনি নিশাকে ডেকে বাইরে আনলেন এবং বললেন, তুমি সবসময় ঘরে কেন ঢুকে থাকো, বাইরে এসে আমাদের সবার সাথে কেন বসো না। ভাইয়ার কথা এখনও মুখের ভেতরই ছিল যে নিশা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। সে বলল, বাবা নিজে তো এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু আমাকে দরজায় দরজায় ধাক্কা খাওয়ার জন্য ছেড়ে গেলেন। ভাইয়া বলে ঘরে বসে থেকো না, বৌদি বলে ঘরের কাজে হাত বাটো, আমার পেছনেই সবাই পড়ে আছে। ভাইয়া নিশার অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তারপর ভাইয়া উঠলেন এবং নিশাকে জড়িয়ে ধরে আদর করে বললেন, নিশা, তুমি জানো যে আমি তোমাকে কখনো নিজের বোন ভাবিনি, সব সময় নিজের মেয়ে বলেই ভেবেছি। তাহলে তুমি এই ধরনের কথা কেন ভাবছ। নিশা কিছু না বলেই শুধু কেঁদে যাচ্ছিল। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। তারপর হঠাৎ করেই সে তার চোখের জল মুছে নিল এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে ঘরে চলে গেল। ভাইয়া বৌদিকে ডেকে বললেন, শীতল, আজকাল নিশা ঘরেই থাকে, সে এত খিটখিটে হয়ে গেছে কেন। বৌদির মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তাকে খুব ভীত দেখাচ্ছিল। তিনি বললেন, সুনীল, নিশা সবসময় ঘরেই বসে থাকে, তাই আমি 2-1 বার তাকে বলেছিলাম যে ঘরের কাজকর্মে আমাকে একটু সাহায্য করে দিও, এতে তুমি বোরও হবে না। হয়তো তার আমার কথা খারাপ লেগেছে। ভাইয়া কিছু ভাবতে লাগলেন। অন্যদিকে না জানি আমার কেন মনে হলো যেন শীতল বৌদি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন। কথা শুধু এতটুকুই ছিল না, ডালচালের মধ্যে নিশ্চিত কিছু না কিছু গোলমাল ছিল। পরের দিন ভাইয়া আমাদের ঘরের জন্য একটা টিভি নিয়ে এলেন, ভালো ভালো সিনেমার ক্যাসেট নিয়ে এলেন, বই আর নভেলও নিয়ে এলেন এবং এনে নিশার হাতে তুলে দিলেন। ভাইয়া বলতে লাগলেন, আজকের পর তুমি আর ঘরে বোর হবে না। তারপর ক্যারামবোর্ড বৌদির হাতে দিয়ে বললেন, শীতল, তুমি আর স্নেহা ক্যারাম খেলে নিও। এসব দেখে বৌদিও হেসে ফেললেন। আমি যখন ঘরে এলাম তখন নিশাকে খুব উৎসাহিত দেখাচ্ছিল। স্নেহা, আমি সারাদিন সিনেমা দেখব, তুমি পড়াশোনায় মন দাও। তার কথা শুনে আমার মনও একটু লোভাতুর হয়ে উঠেছিল। ভাইয়া নিশার জন্য বাচ্চাদের সিনেমাও নিয়ে এসেছিলেন। আমি গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতাম। একদিন আমি পড়াশোনা করছিলাম, তখন বৌদিকে নিজের ঘর থেকে বের হতে দেখলাম।
তিনি দ্রুত পায়ে হেঁটে ছাদে চলে গেলেন। না জানি এত রাতে ছাদে কি করতে গিয়েছিলেন। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি পড়াশোনা ইত্যাদি সব ভুলে বাইরেই তাকাতে লাগলাম। প্রায় 1 ঘণ্টা ছাদে কাটিয়ে বৌদি নিজের ঘরে ফিরে গেলেন। অবশেষে এসব কি হচ্ছিল? আমি এই চিন্তাতেই গলে যাচ্ছিলাম, অথচ আমার মন পড়াশোনায় বসছিল না। আমি কলেজ থেকে যেমনই ফিরে এলাম, বৌদি আমার হাতে টাকা গুঁজে দিলেন এবং আবারও আমাকে 1 কেজি মসুরের ডাল আনার জন্য পাঠিয়ে দিলেন। আমি জামাকাপড় বদলাতে ঘরে গেলাম তো এটা দেখে তাজ্জব হয়ে গেলাম যে নিশা আবারও ফার্স্ট ইয়ারে পড়ার বই পড়ছিল। আমাকে দেখে সে এমনভাবে চমকে উঠল এবং তড়িঘড়ি করে বইসহ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি ভাবলাম যে আগে বৌদির ডাল এনে দিই, তারপর নিশাকে পরে দেখে নেব। আমি ডাল নিয়ে এলে বৌদি আমার কাছ থেকে ব্যাগটি নিয়ে নিলেন এবং কোনো কথা না বলেই নিজের ঘরে চলে গেলেন আর ভিতর থেকে দরজার খিল তুলে দিলেন। আমি সবকিছু এড়িয়ে গেলাম এবং নিশার খবর নেওয়ার জন্য ঘরে গেলাম তো সে আমাকে বলতে লাগল, স্নেহা, তুমি বৌদিকে এই রোজ রোজ ডাল এনে দিও না। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে সে এমন কেন বলছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে নিশা? সে তাড়াতাড়ি উঠে আমার কাছে এলো এবং আমার কানে এমন একটা কথা বলল যে আমার মাথা ঘুরে গেল। আমি নিশার কথা মিথ্যা বলে উড়িয়ে দিতে পারছিলাম না, কারণ সে সারাদিন ঘরেই থাকত, বৌদির প্রতিটা কাজের খবর তার কাছে থাকত। আমি নিশাকে কসম দিয়ে বারণ করে দিলাম যেন সে আপাতত এই কথা কাউকে না বলে। আমি নিজে এই পুরো বিষয়ের তদন্ত করব, তারপর সত্য সামনে আসার পরেই কোনো সিদ্ধান্ত নেব। আমি পড়তে বসলাম আর নিশা ছাদে চলে গেল। পড়াশোনায় আমার মন একেবারেই বসছিল না। আমি নিশা আর বৌদির কারণে খুব অশান্তিতে ছিলাম। দুজনেই খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। তখনই বৌদি ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলেন। আমার ডালে কিছু কালো, ডালমে কিছু কালা মনে হচ্ছিল। আমি বৌদিকে বললাম, বৌদি, ডাল কোথায় গেল? তো বৌদি বললেন যে ডাল তো তিনি খেয়ে নিয়েছেন, খুব ভালো ডাল ছিল। এসব শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর বৌদি খোঁড়াতে খোঁড়াতে হেঁটে ঘরের কাজ করছিলেন, তখন হঠাৎ ঘুরে বললেন, নিশা কোথায়? তো আমি তাকে জানালাম যে সে ছাদে গেছে। এসব শুনে বৌদির মুখের রং হঠাৎ করেই উড়ে গেল। তিনি খোঁড়াতে খোঁড়াতে ছাদের দিকে যেতে লাগলেন। আমি মাথা ঝাঁকিয়ে নিজের বই তুলে নিলাম। এরা দুজনে তো পাগল, আমাকেও পাগল করে দেবে। কিন্তু আমার মন পড়ায় বসছিল না। বৌদি ছাদে যাওয়ার পর অনেক সময় পার হয়ে গিয়েছিল। আমিও তাদের দুজনের পেছনে পেছনে ছাদে চলে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। বৌদি নিশাকে ভীষণভাবে বকাঝোকা করছিলেন, নিশার কান্নার শব্দও আসছিল। আমার বোনের জন্য আমার বুকটা যেন ভেঙে গেল। আমি যেমনই ছাদে পৌঁছালাম, বৌদি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি নিশাকে জড়িয়ে ধরলেন এবং ভালোবেসে বললেন, ক্যারাম খেলবি না তোর বৌদির সাথে? নিশাও তার চোখের জল মুছে নিল এবং জোর করে হাসার চেষ্টা করছিল। আমি দুজনকে অবাক হয়ে দেখছিলাম। আমি নিশার হাত ধরলাম এবং তাকে টেনে নিচে নিয়ে চলে এলাম। তাকে ঘরে এনে আমি জিজ্ঞেস করলাম, বৌদি তোমাকে কেন বকছিলেন? নিশা ঘাবড়ে গিয়ে বলল, না তো বৌদি আমাকে কেন বকবেন, বরং তিনি তো আমাকে খুব ভালোবাসেন। আমি কিছু ভেবে চুপ হয়ে গেলাম। আমি বললাম, নিশা, আমার তোমার সাহায্যের দরকার। আমি বৌদির রহস্য জানতে চাই। সেদিন তুমি আমাকে যে কথাটা বলেছিলে সেটা শুধুই তোমার ভুল ধারণা ছিল, কিন্তু আমি চাই তুমি আমাকে আসল প্রমাণ এনে দাও। কাল যখন আমি বৌদিকে ডাল এনে দেব, তখন তুমি তার ঘরে লুকিয়ে থেকে দেখবে যে তিনি কিভাবে ডাল খান আর তারপর খোঁড়াতে খোঁড়াতে কেন হাঁটতে শুরু করেন। আমার কথা শুনে নিশা হঠাৎ হেসে উঠল। সে বলল, স্নেহা, আমি তোমার সাথে দেব। পরের দিন কলেজ থেকে ফেরার সময় আমি আমার মাথায় পুরো প্ল্যান সাজিয়ে এসেছিলাম। ঘরে পৌঁছে আমি বৌদিকে আমার অপেক্ষায় বসে থাকতে দেখলাম। তিনি বললেন, স্নেহা, তাড়াতাড়ি ডাল এনে দাও। আমি মুখ ধোয়ার জন্য ঘরে চলে গেলাম এবং নিশাকেও বুঝিয়ে দিলাম যে যেমনই আমি বৌদিকে ডেকে নেব, তুমি তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বে। সে হ্যাঁ বলল। আমি বৌদিকে ডেকে বললাম, বৌদি, ডাল তো এখন দামি হয়ে গেছে, আরও কিছু টাকা দিতে হবে। বৌদি হেসে বললেন, তাতে কি হয়েছে, আমি এখনই এনে দিচ্ছি টাকা। এতক্ষণে নিশা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিল। আমি ডাল নিয়ে এলাম। বৌদি খুশি মনে সেই ডাল আমার কাছ থেকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি বাইরে বারান্দায় অস্থির হয়ে চক্কর দিতে লাগলাম। 1 ঘণ্টা পর বৌদির ঘরের দরজা খুলল এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন।
তারপর বৌদি রান্নাঘরে চলে গেলে নিশাও তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এটা দেখে তো আমি তাজ্জব হয়ে গেলাম যে নিশাও আজ খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিল। আমি নিশার হাত ধরলাম এবং তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, নিশা বলো, কি জানতে পারলে? নিশাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বলল, স্নেহা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি আমাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হন, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করনি। ওই জানালাটা খুব ছোট, সেখান থেকে বেরোনোর সময় পায়ে আঘাত লাগে, সেই জন্যই বৌদি খোঁড়াতে খোঁড়াতে হাঁটেন। আমিও ওই জানালা দিয়ে বেরিয়ে বৌদির পেছনে যেতে চেয়েছিলাম, কিন্তু এই আঘাতের কারণে আমি ফিরে এসেছি। আমি নিশাকে কসম দিলাম যেন সে ভাইয়াকে এই বিষয়ে কিছু না বলে। সে বলল, আমি তো আর পাগল নই যে ভাইয়ের সংসার ভাঙার কথা ভাবব। আমি নিশাকে একটা বই দিয়ে বললাম যে তুমি এটা পড়ে নাও। আমি তার ছোট মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলাম। অথচ আমি নিজে এই দ্বিধায় ফেঁসে গিয়েছিলাম যে বৌদির ব্যাপারে আমি ভাইয়াকে কিভাবে বলবো নাকি বলবই না। বৌদি আমাদের সাথে তো খুব ভালোভাবে থাকতেন, কিন্তু তিনি আমার ভাইয়ার সাথে বিশ্বাসঘাতকতা করছিলেন। এসব কথা ভাবতে ভাবতেই আমার চোখ লেগে গিয়েছিল। না জানি কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। যখন ভাইয়ার চিৎকার করার শব্দ এলো, তখন আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। আমার তো প্রাণই শুকিয়ে গেল। আমি দৌড়ে বারান্দায় গেলাম, তো আমি ভাইয়া, বৌদি আর নিশাকে দেখলাম। আমার মনে হল নিশা হয়তো বৌদির আসল সত্য ভাইয়াকে বলে দিয়েছে, সেই জন্যই তিনি তাদের ওপর রাগ করছেন। আমাকে দেখে ভাইয়া রাগের মাথায় বললেন, স্নেহা, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম, কিন্তু তুমিও একে সামলাতে পারলে না। ভাইয়ার ইশারা ছিল নিশার দিকে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া, হয়েছেটা। ভাইয়ের চোখে জল এসে গিয়েছিল। তুমি নিশার কাছ থেকে আমাকে এটা জেনে বলো যে ছাদে কে ছিল যে ওর সাথে দেখা করতে এসেছিল। আমি একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সজোরে না সূচক মাথা নাড়লাম। আমি ভাইয়াকে বলতে লাগলাম, ভাইয়া, আমাদের নিশা এমন মেয়ে নয়, নিশ্চিত আপনার কোনো ভুল ধারণা হয়েছে। বৌদিও এগিয়ে এসে বললেন, সুনীল, আপনি প্রমাণ ছাড়া এত রাগ করবেন না, বাচ্চা মেয়ে শুধরে যাবে। ভাইয়া এবার বৌদির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আমি বিয়ের প্রথম দিনেই তোমাকে বলে দিয়েছিলাম যে এই দুটি মেয়ে শুধু আমার বোন নয়, বরং আমি এদের নিজের মেয়ে মনে করি। তুমি মা হয়ে এদের লালন পালন করবে। এইভাবেই এদের লালন পালন করেছ তুমি। আমি নিশার হাত ধরলাম এবং তাকে নিজের ঘরে নিয়ে গেলাম। আমি নিশাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বলো যে আসলে হয়েছেটা কি। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, বৌদি চান যে আমরা দুজনে তার স্বামীর ঘর ছেড়ে চলে যাই, সেই জন্যই তিনি এসব করে আমাদের ভাইয়ের নজরে ফেলে দিতে চান। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমাদের জন্য গর্তখোঁড়া মানুষ নিজে থেকেই তাতে পড়ে যাবে। পরের দিন আমি ভাইয়ার সাথে কলেজে যেতে লাগলাম। তখন ভাইয়া খুব চুপচাপ ছিলেন। তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আজ আপনি অফিস থেকে হাফডে ছুটি নিয়ে আমাকে কলেজ থেকে নিতে চলে আসবেন। আমি একটা সত্যি আপনার সামনে রাখতে চাই। ভাইয়া কিছু না বলেই চলে গিয়েছিলেন, কিন্তু এটা তার দয়া ছিল যে তিনি আমাকে নিতে এসেছিলেন। আমি তাকে বললাম যে যতক্ষণ না আমি ইশারা করে তাকে ডাকছি, ততক্ষণ তিনি যেন ঘরের বাইরেই থাকেন, তখনই যেন আসেন। আমি যেমনই ঘরে গেলাম, বৌদি ডালের অর্ডার দিয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন আমি ডাল আনতে বাইরে বেরোলাম, ভাইয়া এগিয়ে এলেন এবং বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাস, আপনি চুপ থাকুন, আজ সত্য আপনার সামনে এসে যাবে। আমি ডাল নিয়ে ঘরে চলে গেলাম, তো বৌদি আমার হাত থেকে ডালের ব্যাগটি নিয়ে নিলেন এবং ঘরে চলে গেলেন। আমার এই মুহূর্তটারই অপেক্ষা ছিল। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে এলাম এবং ভাইয়াকে নিজের সাথে ঘরে নিয়ে গেলাম। আমি বললাম, ভাইয়া, আপনি নিজের ঘরের দরজা খুলুন। ভাইয়ার কাছে একটা কটার ছিল, যার সাহায্যে তিনি ঘরের দরজা খুলে নিলেন। আমরা যখন ভেতরে ঢুকলাম, তখন বৌদি ভেতরে ঘরে ছিলেন না। তার ঘরের গোপন জানালাটা খোলা ছিল। ভাইয়া সেই জানালা দিয়ে বাইরে তাকালেন, তো তিনি বৌদিকে দেখতে পেলেন। তিনি দ্রুত পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। ভাইয়াও সেই জানালা দিয়ে গলে ডিঙিয়ে গেলেন। অন্যদিকে আমি আর নিশাও খুব কষ্টে সেই জানালা দিয়ে নামতে পারলাম। আমরা তিনজন বৌদির পিছু করতে করতে দূরে একটা নির্জন জায়গায় পৌঁছে গেলাম। একটা বাবার পীরের ঘর ছিল, যেখানে মানুষ তাবিজ বানানোর জন্য আসা যাওয়া করত। দ্রুত পায়ে হাঁটার সময় হঠাৎ যখন বৌদি পেছনে ফিরে তাকালেন, তখন আমাদের তিনজনকে দেখে তার মুখের রং ফ্যাকাসে হয়ে গিয়েছিল। ভাইয়া এগিয়ে গেলেন এবং বৌদির হাত ধরে তাকে ঘরে নিয়ে এলেন। ভাইয়ার মেজাজ খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। তিনি বৌদিকে বললেন, শীতল,
আজ আমি নিজের চোখে সবকিছু দেখে নিয়েছি, তাই মিথ্যা বলার কোনো মানে হয় না। আমাকে সত্যি সত্যি বলো। তখন বৌদি বললেন, সুনীল, ভগবান জানেন আমি আপনার এই দুটি বোনকে নিজের মেয়ের মতোই মনে করেছি, কিন্তু এদের কারণে আপনি আমার ওপর সন্দেহ করতেন যে আমি এদের খেয়াল রাখি না, এদের জন্য আপনি আমাকে কথা শুনিয়ে দিতেন। তখন আমার এই ভুল ধারণা হয়েছিল যে হয়তো আপনি আমাকে ভালোবাসেন না। এমনও মনে হতো যেন আপনি অন্য কাউকে ভালোবাসেন আর আমাকে তালাক দিয়ে দেবেন। আমি আমার বড় বোনের সাথে এই বিষয়ে কথা বললাম, তো তিনি বললেন যে এক সাধু বাবা আছেন যার মন্ত্র খুব শক্তিশালী, তা দিয়ে স্বামী মুঠোর মধ্যে চলে আসে। এই জন্যই আমি আপনাদের সবার কাছ থেকে লুকিয়ে তার সভায় যেতে শুরু করেছিলাম। সাধু বাবা বলেছিলেন যে পুরো ৩০ দিন ধরে ১ কেজি মসুরের ডালের ওপর মন্ত্র প্রয়োগ করতে হবে এবং সেই ডাল খালের পাড়ে ফেলে দিতে হবে। আমার এসব করতে করতে পুরো ২৫ দিন হয়ে গিয়েছিল। আমি আপনাদের দুজনের চলে যাওয়ার পর সেই মন্ত্র জপ করতাম, যার কারণে নিশার ওপর খেয়াল রাখতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছিল। নিশা আমাদেরই এলাকার এক বখাটে ছেলে রবির প্রেমে পড়ে গিয়েছিল এবং এদের মধ্যে চিঠি আর খতের আদান প্রদান শুরু হয়ে গিয়েছিল। আমার নিশার ওপর সন্দেহ হল, তাই আমি মাঝরাতে উঠে ছাদে চলে গেলাম। তখন আমার রবির চিঠি চোখে পড়ে, তাতে সে নিশার খুব প্রশংসা করেছিল। আমি সেই চিঠি নিশাকে দেখিয়ে বললাম যে আমি তোমার সত্যিটা তোমার ভাইয়াকে বলে দেব, তাই সময়ের থাকতে শুধরে যাও। কিন্তু নিশা তো আমাকেই নিজের শত্রু ভাবতে শুরু করে দিল। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ৩০ দিন পর এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আমার মানত এরপর আমি নিশার সাথে কড়াভাবে কথা বলব। কিন্তু এই ব্রত পুরো হওয়ার আগেই আপনি আমার রহস্য জেনে গেছেন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আমি নিশার খেয়াল রাখতে পারিনি। আমি নিশার দিকে তাকালাম, তো সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভাইয়া এগিয়ে গিয়ে নিশার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, যদি রবি ভালো ছেলে হতো তবে আমি নিজে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম, কিন্তু সে খুব খারাপ মানুষ, এলাকার প্রতিটি মেয়ের ওপর তার নজর থাকে। নিশা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ঘরে শুনশান ভাব আর একাকিত্ব ছিল, এই কারণেই আমি এই ভুল পথে পা বাড়িয়েছিলাম, নয়তো রবিতে আমার কোনো আগ্রহ নেই। ভাইয়া হেসে ফেললেন, তার মাথা থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল। তারপর তিনি আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দিলেন। নিশ্চিতভাবেই এখন তিনি বৌদির খবর নিতে যাচ্ছিলেন। তিনি বৌদিকে আমাদের সামনে কখনো বকতেন না। আমি বললাম, ভাইয়া, আপনি বৌদিকে কিছু বলবেন না, তিনি আমাদের মায়ের মতো। বৌদি কাঁদতে কাঁদতে আমাদের দুই বোনকে জড়িয়ে ধরলেন এবং আরও একবার আমাদের ঘরে ভালোবাসার এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।